শারদীয় দুর্গা উৎসবে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ব্যাপক আয়োজনে মণ্ডপে মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি। চুরির মহাসাগরে দেশ, মন্তব্য উপদেষ্টা শাখাওয়াতের। শেখ হাসিনার লুটেরা জুলুমবাজ দোসররা কেন স্বাধীনভাবে ঘুরছে, প্রশ্ন মাহমুদুর রহমানের। ওবায়দুল কাদের, নানক, ডিবি হারুনদের ধরার চেষ্টা চলছে। 5 আগস্টের পর র্যাবের একজনও পালাননি, দাবি সংবাদ সম্মেলনে। রাজনীতির ঊর্ধ্বে থেকে সেনাবাহিনীতে সৎ যোগ্যদের পদোন্নতির নির্দেশ ডক্টর ইউনূসের। সেনা সদর নির্বাচনী পর্ষদের আনুষ্ঠানিক উদ্বোধন। শেরপুর, ময়মনসিংহে বন্যা পরিস্থিতি ভয়াবহ। নারী, শিশুসহ 5 জনের মৃত্যু। পূর্বাঞ্চলে ক্ষয়ক্ষতি 14,421 কোটি টাকা, তথ্য সিপিডির। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শারদীয় দুর্গোৎসবে কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে রমনা কালী মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি দেখে তিনি বলেন, দেশের সব জেলার পূজা মণ্ডপে নিরাপত্তার জন্য 8 দফা নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে নিরাপত্তায় থাকবে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। পূজায় যে কোনো ধরনের নাশকতা কঠোর হাতে দমন করা হবে বলেও জানান তিনি। পূজা যেন ভালোভাবে হয়, নির্বিঘ্নে হয় এবং শান্তির পাতে হয়, সেজন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে 8 দফা নির্দেশনা প্রতিটা পূজা মণ্ডপে আমরা পাঠিয়েছি এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে যারা যারা আছে, ডিভিশনাল কমিশনার, ডিআইজি, তারপরে আপনার এসপি, ডিসি, ইউএনও, ওসি, সবার কাছে আমরা ইনস্ট্রাকশন পাঠিয়ে দিয়েছি। আপনারা এবার সবাই, আমি আশা করব আপনারা নির্বিঘ্নে এই পূজা উদযাপন করতে পারবেন। বুধবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। সাতক্ষীরায় এবার 563টি মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। খাগড়াছড়িতে দুর্গাপূজাকে জাতিগত সম্প্রীতির উৎসব হিসেবে দেখতে চান আয়োজকরা। সাভারে 191টি পূজা মণ্ডপে রং তুলির শেষ আচরে ব্যস্ত প্রতিভা শিল্পীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে সাতক্ষীরার 563টি পূজা মণ্ডপে চলছে প্রতিমায় শেষ মুহূর্তের রং তুলির কাজ। রং সহ জিনিসপত্রের দাম বেশি হওয়ায় এবার বিপাকে প্রতিমা শিল্পীরা। আমরা প্রতি বছর যে হিসেবে টাকা ইনকাম করি বা আমাদের আয় হয়, সে বছর সেই পরিস্থিতির কারণে, দেশের এই পরিস্থিতির কারণে এবছর ইনকাম খুব কম। নিরাপত্তা নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গা উৎসব পালনের আশা সনাতন ধর্মাবলম্বীদের। বাড়তে আরো 120টা প্রতিমা এখানে তৈরি করেছি। আমরা খুব আনন্দের সাথে এই দুর্গাপূজা উদযাপন করব। মায়ের যে আবির্ভাব, সেটা হচ্ছে অশুভ শক্তির নাশের জন্য। আমরা চাই আমাদের শারদীয় দুর্গাপূজায় সবাই যেন সুন্দরভাবে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি। দলের ভাইরা আমাদের পাশে দাঁড়িয়েছে, তারা যেভাবে সহযোগিতা করছে বা আশ্বাস দিচ্ছে, তাতে করে আমার মনে হয় যে আমাদের আগামীতে মায়ের পূজা আমরা সুন্দরভাবে করতে পারবো। অতিবৃষ্টিতে জলাবদ্ধতার কারণে কোথাও কোথাও পূজা মণ্ডপে প্রতিমা বসানো যায়নি। অন্যবারের তুলনায় এবার ব্যাপক উৎসবে পূজা উদযাপনের আশা সাতক্ষীরার জামায়াতে ইসলামীর। নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনও বেশ তৎপর। এবার আমরা প্রশাসনের সাথে যে বৈঠকগুলো করেছি, সেখান থেকে যে নির্দেশনা পেয়েছি, সেই নির্দেশনা অনুযায়ী আমরা এবার দুর্গাপূজা করব। আমরা আশা করছি যে প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করবে। মুসলিম হিন্দু সকলকে আমি অনুরোধ করব যাতে করে এই উৎসবটি সুন্দরভাবে মর্যাদার সাথে পালিত হয়। তার জন্য আমাদের সকলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে তাদের এই অনুষ্ঠানে আমাদের সহযোগিতা করা উচিত। আমাদের একটি কন্ট্রোল রুম এখানে থাকবে এবং কিউআরটি থাকবে, কুইক রেসপন্স টিম থাকবে। যদি কোথাও অনভিপ্রেত কোনো ঘটনা আমরা পেয়ে যাই, তাহলে কিন্তু কুইক রেসপন্স টিম সেখানে যাবে। এদিকে সময় ঘনিয়ে আসার সাথে সাথে ব্যস্ততা বাড়ছে খাগড়াছড়ির বাঙালি হিন্দু ধর্মাবলম্বী ও পাহাড়ি ত্রিপুরা জনগোষ্ঠীর মাঝে। দুর্গাপূজাকে সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব হিসেবেই দেখতে চান আয়োজকরা। প্রতি বছর নেই, এবারও আমাদের সেই দুর্গাপূজা উদযাপিত হবে। এটা নিয়ে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের অনেক আবেগ জড়িয়ে থাকে। আশা করছি প্রতিবার নেই এবছরও আমাদের পূজা যথাযথ আনন্দপূর্ণ হবে। দেশের যে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমরা কিছুটা শঙ্কিত হলেও আশা করছি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। খাগড়াছড়িতে এবার 61টি মণ্ডপে পূজা হবে। নিরাপত্তায় সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও মাঠে রয়েছেন। কোনো ভয় করবেন না।
আমরা প্রত্যেক উপজেলা দায়িত্ব নিয়ে নিচ্ছি, দিয়ে দেব। কোনো মন্দিরে কেউ যদি কোনো মাস্তানি করে, গুন্ডামি করে, খাইদামি করে, আমরা কিন্তু তাকে ছাড়বো না। সেনাবাহিনী সহ সবাই আমাদেরকে ব্যাপক নিরাপত্তা সহ আর্থিক অনুদানের মাধ্যমে আমাদের দুর্গাপূজা করার জন্য আমাদেরকে উৎসাহ করছেন। যেভাবে প্রত্যেক মন্দির পাহারা দিচ্ছে, যেভাবে আমাদেরকে উৎসাহ যোগাচ্ছেন, তার জন্য আমাদের এবার পূজা দ্বিগুণ উৎসাহের সহিত আমরা পালন করতে যাচ্ছি। পূজা মণ্ডপের সর্বশেষ প্রস্তুতি আমরা সরজমিনে, আমি আর পুলিশ মহোদয় সরজমিনে পরিদর্শন করছি এবং এখানকার লোকের সাথে আলাপ করছি, তাদের কোনো সুযোগ সুবিধা আছে কিনা বা তাদের খোঁজ খবর নিচ্ছি, যাতে করে সমন্বয়ের কোনো ঘাটতি না থাকে। অন্যদিকে ঢাকার সাভারে দুর্গাপূজার যাবতীয় প্রস্তুতি প্রায় শেষ। মণ্ডপে মণ্ডপে চলছে আরাধনার প্রস্তুতি। চাই যে সাভারের সমস্ত হিন্দু মুসলমান সব একসাথে আমাদের এই শারদীয় দুর্গোৎসব আমরা উদযাপন করবো, আমাদেরকে সবাই সহযোগিতা করবে। পূজাটা যাতে নির্বিঘ্নে এবং হলো যে আনন্দ কোনো পরিবেশে অনুষ্ঠিত হয়, সেই জন্য যা যা করা দরকার সেটা আমরা নিশ্চিত করব। সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যাশা, এবার দুর্গাপূজার মাধ্যমে দেশ সমাজ থেকে মুছে যাবে অমঙ্গল, জাগবে সর্বজনীন মানবিকতা। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেছেন, চুরির প্রশান্ত মহাসাগরে পড়েছে দেশ। এখানে ডুব দিলে টের পাবে না কোথায় কি আছে। সকালে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির সভাকক্ষে কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় নৌপরিবহন উপদেষ্টা আরও বলেন, দেশে একজন প্রধানমন্ত্রী ছিলেন যার পিয়ন 400 কোটি টাকা নিয়ে গেছে। এমন দুর্নীতি কমাতে যার যার মন্ত্রণালয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া পতেঙ্গার অগ্নিকাণ্ডের ঘটনার কারণ অনুসন্ধানে নৌপরিবহন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে 9 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান শাখাওয়াত হোসেন। এটা চুরির মহাসমুদ্র না, প্রশান্ত মহাসাগর। ডুব দিলে আপনি টেরই পাবেন না কোথা থেকে কি। এখন যেটা হয়ে গেছে ভাই, সেটা তো দুদক আছে আমাদের কাছে, যেই ডকুমেন্টগুলো আছে আমরা দুদককে পাঠিয়ে দিচ্ছি। আপনারা নিজেরা জানেন যে এক একজনের হাজার, আমাদের একজন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি হাসতে হাসতে বললেন তার পিয়ন 400 কোটি টাকা নিয়ে গেছেন। আপনি কোনোদিন স্বপ্নে দেখছেন 400 কোটি টাকা? আমি তো দেখিনি ভাই। আমরা কিন্তু একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে দুর্নীতি কমানো। অ্যাটলিস্ট যার যার মন্ত্রণালয় পরপর দুর্ঘটনা ঘটলো, এটার জন্য ইমিডিয়েটলি একটা ইনকোয়ারি বিএসসি থেকে করা হোক, যেটা তাদের করে সবসময়। দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, স্কাইপে কেলেঙ্কারি বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতার রোল মডেল হওয়া উচিত ছিল, কিন্তু সেটা না হয়ে জেলে যেতে হয়েছে এবং আমার দেশ পত্রিকা বন্ধ হয়েছে বলেও জানান তিনি। ভুল ত্রুটি হলেও অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার কথা জানিয়ে বলেন, তবে দিল্লির তাবেদারি করলে তার বিরুদ্ধে আন্দোলন করবেন। ফ্যাসিবাদ মুক্ত প্রশাসন দেখতে চাওয়ার আগে ফ্যাসিবাদ মুক্ত মিডিয়া গড়ার আহ্বানও জানান মাহমুদুর রহমান। রিপোর্ট ইমরুল কায়েসের। জাতীয় প্রেস ক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন শেখ হাসিনার আমলে নির্যাতিত মজলুম সম্পাদক মাহমুদুর রহমান। অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের পাশাপাশি গণমাধ্যমের পুরোধা ব্যক্তিরা অংশ নেন। সাংবাদিক সহ পেশাজীবী সংগঠনগুলো ফুল দিয়ে বরণ করে নেন বরেণ্য এই সাংবাদিককে। আলোচনায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, কেউ কেউ স্বৈরাচারী হাসিনার জুলুমের কথা বলা বাদ দিয়ে সরকারের ভালো খারাপ নিয়ে এখন বেশি কথা বলছে। অথচ গত সরকার আমলে জেল জুলুম, নির্যাতন, আয়নাঘরে বন্দি, মিডিয়া বন্ধ করে দেয়া সহ নানা ধরনের অত্যাচার হয়েছে। হাসিনার ফ্যাসিবাদ আর ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমার দেশ সবসময় সোচ্চার বলে জানান তিনি। বাংলাদেশের মিডিয়ায় এখন পর্যন্ত গত 53 বছর ধরে স্বাধীনতার পরে ভারতীয় হেজেমনি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে বসে আছে বাংলাদেশের অধিকাংশ মিডিয়া। এই মিডিয়ার ন্যারেটিভ কি ছিল? এই মিডিয়ার ন্যারেটিভ ছিল মৌলবাদ এবং ইসলামী জঙ্গিবাদ। এই দুটা শব্দ ফেরি করে এই মিডিয়া বাংলাদেশে একটা অ্যান্টি ইসলামিক, বাঙালি মুসলমানের ঐতিহ্য, বাঙালি মুসলমানের সংস্কৃতির বিরুদ্ধে একটা আবহ তৈরি করেছে বাংলাদেশে এই মিডিয়া। এটা হচ্ছে ভারতীয় হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী মোদির ন্যারেটিভ। তো এই মোদির ন্যারেটিভ বাংলাদেশে ফেরি করেছে যে মিডিয়াগুলো, সেই মিডিয়াগুলো এখনো কিন্তু তাদের ক্ষমতা নিয়ে টিকে আছে। কাজেই তাদের বিরুদ্ধে যদি আমরা লড়াই করতে না পারি, এই বিপ্লব আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন না। হাসিনা সরকারের আমলে বিচার বিভাগ স্বৈরাচারী দালালি করেছে মন্তব্য করে তিনি বলেন, তার বিরুদ্ধে মামলা থাকলেও হাসিনার দোসর বিচারকরা স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে।
যেটা বাংলাদেশে ইনভেস্টিগেটিভ জার্নালিজমের রোল মডেল হওয়া উচিত ছিল, তার পরিবর্তে আমাদের কি জুটেছে? লাঞ্ছনা এবং সাজা। এই স্কাইপ কেলেঙ্কারির জন্য যে বিচারপতি দায়ী ছিলেন সেই নিজামুল হক নাসিম, এটা আপনাদের জন্য লজ্জার কথা। এই নিজামুল হক নাসিম, তার প্রমোশন হয়েছিল, সে আপিল বিভাগে গিয়েছিল এবং আপনাদের জন্য লজ্জার কথা। এই জন্যে যারা সাংবাদিক, তিনি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হয়েছিলেন। আপনারা এটা বাধা দিতে পারেন নাই। এখনো মাহমুদুর রহমানকে এসবির রিপোর্টে বলা হয় ক্রিমিনাল। আমি ক্রিমিনাল, এসবির রিপোর্টে মাহমুদুর রহমান ক্রিমিনাল। আর নিজামুল হক নাসিম বিশিষ্ট ব্যক্তি আপনাদের দেশে। নিজামুল হক নাসিমের জেলে থাকা উচিত, সে ঘুরে বেড়াচ্ছে। ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় দ্রুত কমিটি গঠন, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে নিষিদ্ধ করা, ভারতের সাথে সম্পাদিত সকল চুক্তি প্রকাশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুতুলের মনোনয়ন প্রত্যাহার সহ 7 দফা দাবি পেশ করেন মাহমুদুর রহমান। সেই সরকার ভুল ত্রুটি করতে পারে, তারপরেও সেই সরকার আমাদের সরকার। সেই সরকারের ভুলগুলো দেখিয়ে দিতে হবে। সেই সরকারে যদি ফ্যাসিবাদের দোসররা থাকে, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। সরকারকে বলতে হবে এই ফ্যাসিবাদের দোসরদের আপনারা সরিয়ে দেন, কিন্তু সরকারকে সহযোগিতা করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই সরকার হাসিনার মতো দিল্লির কাছে আবার সারেন্ডার না করে। ডক্টর মোহাম্মদ ইউনূস একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে সরে যাবেন বলেও প্রত্যাশা তার। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। ওবায়দুল কাদের, নানক এবং ডিবির হারুনদের মতো রাঘব বোয়ালদের গ্রেফতারে র্যাব সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। তিনি দাবি করেন, 5 আগস্টের পর র্যাবের একজন সদস্য পালিয়ে যাননি, সবাই কর্মস্থলে যোগ দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে অনেকেই যোগ দেননি কর্মস্থলে। দেশ ছেড়ে পালানোর পাশাপাশি আত্মগোপনে থাকার অভিযোগও রয়েছে অনেকের বিরুদ্ধে। র্যাবের দাবি, ছাত্র জনতার অভ্যুত্থান সফল করতে যা করার ছিল তাই করেছিলেন তারা। ছাত্র জনতার উপরে লিথাল উইপেন কখনোই ব্যবহার করা হয় নাই র্যাবের কোনো সদস্য দ্বারা। সো সেইভাবে আমরা কিন্তু সবসময় আছি। সাধারণ ছাত্র জনতার যে আন্দোলন ছিল সেটার সাথে আমরা ছিলাম। 10,000 ফোর্সের ভিতরে 44% পুলিশ, কিন্তু আমাদের কোনো সদস্য কিন্তু পালিয়ে যায় নাই এবং কোনো সদস্য কিন্তু কর্মবিরত যায় না। আমরা প্রথম থেকে যেভাবে একসাথে ছিলাম, আমরা শেষ পর্যন্ত একসাথে ছিলাম। 5 আগস্টের ঘটনায় প্রভাবশালী অনেককে গ্রেফতারের দাবি করে এই কর্মকর্তা বলেন, ওবায়দুল কাদের, নানক ও ডিবির হারুনকে গ্রেফতারে তারা সক্রিয়। এদের বিষয়ে আমাদের তৎপরতা অব্যাহত আছে। আমরা যখনই তাদেরকে সুযোগ পাবো, আমরা তখনই তাদেরকে গ্রেফতার করব। আমরা কাউকেই ছাড় দিব না। 39 জনকে বড় পর্যায়ের নেতা যারা 39, তাদেরকে তো আমরা গ্রেফতার করেছি, যারা মামলার 1 নাম্বার 2 নাম্বার আসামি। এবং প্রতিদিনই আপনি দেখবেন যে রাঘব বোয়াল যারা, তাদেরকেই আমরা ধরতেছি। আমরা ছোট পর্যায়ের যে স্ট্যাট, সেটা আমি বললাম যে আপনাকে আমি 1170 জনকে ধরেছি সর্বমোট। এর আগে সদরঘাট থেকে অপহৃত শিশু আব্দুল্লাহ আল নূর তুষারকে 7 দিন পর পিরোজপুর থেকে উদ্ধার করেছে র্যাব। তবে পলাতক রয়েছে অপহরণকারী বাদল ওরফে হৃদয়। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্য ও নেতৃত্ব প্রদানে সফল অফিসারদের পদোন্নতির জন্য নির্বাচন করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ঢাকা সেনানিবাসে সেনা সদর নির্বাচনী পর্ষদের আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি বলেন, সৎ, নীতিবান এবং নেতৃত্বের অন্যান্য গুণাবলী সম্পন্ন অফিসারই উচ্চতর পদোন্নতির দাবিদার। এবার প্রথম পর্বের পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। প্রধান উপদেষ্টা বলেন, দেশের ক্রান্তিলগ্নে সেনাবাহিনী দেশের মানুষের পাশে দাঁড়িয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে, পাশাপাশি দেশকে এক অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে। ফলে সেনাবাহিনী আবারও দেশের মানুষের আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে বলেও তিনি মন্তব্য করেন। পদোন্নতি পর্ষদে প্রধান উপদেষ্টা ছাত্র জনতার বিপ্লবে সিক্ত নতুন বাংলাদেশের সকলকে স্বাগত জানান। এ সময় প্রধান উপদেষ্টা শ্রদ্ধা ভরে স্মরণ করেন জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের প্রতি। একই সাথে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনীর শহীদ সহ সকল বীর সেনানীদের জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করবে বলেও তিনি আশা করেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সীমান্ত হত্যা নিয়ে 16-17 বছর নিশ্চুপ ছিলেন শেখ হাসিনা। বাংলাদেশ সীমান্তকে পৃথিবীর সবচেয়ে রক্তাক্ত ও সহিংস করেছে ভারত।
মৌলভীবাজার সীমান্তে বিএসএফের হত্যার শিকার স্বর্ণা দাসের বাড়ির পাশে খাকটেকা বাজার মাঠে দুপুর এক সভায় তিনি কথা বলেন। এর আগে স্বর্ণা দাসের পরিবারের সাথে কথা বলেন ও আর্থিক অনুদানের টাকা তুলে দেন। রিজভী আরও বলেন, আওয়ামী লীগ ছাড়া সব সরকারি সীমান্ত হত্যা বন্ধের দাবি জানিয়েছে, কিন্তু ভারত তা শোনেনি। জবরদস্তিমূলক সরকার, ফ্যাসিবাদী সরকার, ভোট হরণকারী সরকার, কিন্তু বাংলাদেশের সরকার একটা প্রতিবাদ করবে। কিন্তু শেখ হাসিনার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একদিনও একটা স্টেটমেন্ট বিবৃতি যায়নি এই সীমান্ত হত্যার প্রতিবাদ। পৃথিবীর সবচাইতে রক্তাক্ত সীমান্ত, সবচাইতে সহিংস সীমান্ত, সবচাইতে মৃত্যু আর লাশের সারিতে মিছিলে পরিণত করার সীমান্ত পরিণত হয়েছে। দীর্ঘদিন বিদেশে থাকার পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। রবিবার দুপুর 2টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দেশে ফিরলেন টুকু। ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরে গণমাধ্যমের সাথে কথা বলেন সাবেক এই মন্ত্রী। তিনি বলেন, যে উদ্দেশ্যে দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে তা ধরে রাখতে হবে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন রয়েছে জানিয়ে টুকু বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য 31 দফা দিয়েছে বিএনপি, পাশাপাশি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চায় দলটি। বিমানবন্দর থেকে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে যান বিএনপির এই নেতা। সেখানে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। আমি আগ্রহীকে আপ্লুত। দীর্ঘ 2.5 বছর পরবাসী থেকে আজকে দেশে আসছি। আমার অনুভূতিটা হচ্ছিল যে 71-এ আমি যখন 22-23 বছরের যুবক ছিলাম, 16ই ডিসেম্বরে এসে যে অনুভূতিটা হয়েছিল, আজকে আমার সেই অনুভূতিটা হয়েছে। আজকে বাংলাদেশ স্বৈরাচার খুনি মুক্ত বাংলাদেশ। আজকে মুক্ত বাংলাদেশে মুক্ত হওয়া নিতে পারবে। বৃষ্টি অব্যাহত থাকায় শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী লাখো মানুষ। প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ে ছুটছে দুর্গতরা। বানের পানিতে ডুবে এ পর্যন্ত নারী ও শিশুসহ 5 জনের মৃত্যু হয়েছে। এদিকে উন্নতি নেই ময়মনসিংহের বন্যার। 12 ইউনিয়নের 50,000 মানুষ পানিবন্দী। শেরপুর থেকে হাকাম হীরা এবং ময়মনসিংহ থেকে অমিত রায়ের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাড়িঘর, রাস্তাঘাট, চারদিকে থই থই পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। শেরপুরের বন্যা পরিস্থিতি আর অবনতি হয়েছে। দুর্ভোগ বেড়েছে বন্যার্তদের। নালিতাবাড়ি থেকে নকলা, ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে। পানিবন্দী লাখো মানুষ। বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগ। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। বানের পানির প্রবল তোড়ে ভেঙে গেছে অনেক কাঁচা, আধা কাঁচা বাড়িঘর। বানভাসীদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিসের সদস্য ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। হঠাৎ করে একদিনের বৃষ্টি এরকম করে আমার পানি উঠে বাড়ি ঘর তলায় গেছে গা। খেতা বালিশ কিচ্ছু বাইর করতে পারিনি, পোলা পানা খাওয়া দাওয়া করতে পারতাছি না। নদীর পানি আর এই পানি, দুই পানি একত্র হয়ে উষা হয়ে এই মুখে চড়ছে। এখানকার মানুষের বাড়ি থাকতাছি, গরু বাছুর মানুষের বাড়ি, ছাগল মানুষের বাড়ি, কিছুই বাইর করা হয়নি। খাট সব তলে। ভোগাই, চিল্লাখালী, মহারশী, কর্ণঝড়া, ডিফলাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কায় উপজেলা নির্বাহী অফিসার। উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলের বন্যায় আক্রান্ত হয় এবং আমরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছি। ইতিমধ্যে আমাদের ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা আমরা আইডেন্টিফাই করতে পেরেছি 25,000+, এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা আমরা 50,000+। এটা আমরা সংখ্যা আরও বাড়তেও পারে। এদিকে ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অবনতি হয়েছে ধোবাউড়ায়। নতুন করে প্লাবিত হয়েছে 12টি ইউনিয়নের নিম্নাঞ্চল। তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, মাছের খামার ও ফসলের মাঠ। দুর্ভোগে হাজারো মানুষ। আমরা কিভাবে বাঁচাম এই দাবি আমার, যে কিভাবে বাঁচতে পারি আমি, কিভাবে বাঁচাম। আমরা এই রাস্তা নিয়ে গেলে বুঝতে হবে না আমি কি আলে তাই। আমার যা কিছু আছে খাট খরচ এই সব ঘরের নিচে ভাই, ঠিক আছে। 2 দিন ধরে খাওয়া নাই ভাই, আমরা মুড়ি খায় থাকতেছি। বাচ্চা ভাতের জন্য কাঁদতেছে ভাই। খাওয়ার মতো কোনো কিছু নাই, আর এখন অসহায় অবস্থা আছে, অসহায় অবস্থা আছে, অসহায় অবস্থা। ধান ক্ষতি হয়েছে, বাড়িতে পানি উঠছে, মাছ গেছে, সবজি ক্ষতি হয়েছে। দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা দিচ্ছে প্রশাসন।
আমাদের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী মানুষজন, ছাত্ররাও কাজ করছে। আমরা সবাই মিলে চেষ্টা করছি এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য। তবে একটি বিষয় হলো, যে পরিমাণ ত্রাণ সহায়তা আমরা পেয়েছি তা আসলে চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। 1981 সালের পরে বোধহয় এই এলাকার মানুষজন এত বড় বন্যার সম্মুখীন হয়নি, যে কারণে আমাদের এখানে আশ্রয় কেন্দ্রগুলিতে আসলে মানুষের উপস্থিতি কম, তারা অভ্যস্ত না, সো তারা তাদের আত্মীয় স্বজনের বাসায় যাচ্ছে। তবে আমাদের পর্যাপ্ত রকমের আসলে আমাদের প্রস্তুতি আছে। মানবেতর দিন কাটছে বানভাসীদের। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় প্রায় 14,421 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, যা জাতীয় বাজেটের 1.81%। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ভবিষ্যতে এমন বন্যার প্রভাবজনিত ক্ষয়ক্ষতি কমাতে সরকারের পক্ষ থেকে বিশেষজ্ঞ পরামর্শ কমিটি থাকা জরুরি বলে সুপারিশ করেছে সংস্থাটি। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। কমবেশি প্রতি বছরই পাহাড়ি ঢল বা উজান থেকে নেমে আসা পানিতে প্লাবিত হয় দেশের পূর্বাঞ্চলের কয়েকটি জেলা। তবে এবারের বন্যায় স্মরণকালের ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয় দেশের পূর্বাঞ্চলের অন্তত 11টি জেলা। আর অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার শুরুতেই মোকাবিলা করতে হয় ব্যাপক ক্ষয়ক্ষতির এই বন্যা। এই বন্যায় পূর্বাঞ্চলের জেলাগুলোর ক্ষয়ক্ষতি ও পুনর্বাসনের বিশ্লেষণ প্রতিবেদন প্রকাশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, বন্যায় প্রায় 14,421 কোটি টাকার ক্ষয়ক্ষতির মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি ও বনায়ন খাত, প্রায় 5,169 কোটি টাকার, যা মোট ক্ষতির 35.85%। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে অবকাঠামো খাত, ক্ষতি হয়েছে প্রায় 4,653 কোটি টাকার, যা মোট ক্ষতির 32.27%। আর আবাসন খাতে 2,407 কোটি টাকার ক্ষতি হয়েছে, মোট ক্ষতির 16.69%। শুধুমাত্র তো ওই সময়ের না, যেমন স্বল্পমেয়াদী ক্ষতি হয়ে থাকে, এটার কিন্তু মধ্যম এবং দীর্ঘমেয়াদী প্রভাব থাকে। বন্যার যখন পানি থাকে তখন এক ধরনের মানুষের জীবন বিপন্ন হয় একভাবে, কিন্তু যখন পানি সরে যায় তখন তাদের যে জীবন জীবিকার উপরে যে প্রভাব পড়ে, সেটার কিন্তু প্রভাবটা অনেক দিন পর্যন্ত রয়ে যায়। সিপিডির গবেষকরা বলছেন, আগামীতে এ ধরনের বন্যার ক্ষয়ক্ষতি কমাতে ও পুনর্বাসনের জন্য দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সহযোগিতার পরিকল্পনা রাখতে হবে সরকারকে। এবার ব্যক্তি খাতে বেশি ক্ষতি হয়েছে সরকারি খাতের চেয়ে। অর্থাৎ আমি ব্যক্তি খাতের ভিতরে যদি আমি বাসাবাড়ি, কৃষি এবং শিল্প প্রতিষ্ঠানগুলো যদি ধরি এবং বাকিগুলো যদি সরকারি খাতের বিনিয়োগের কথা চিন্তা করি, তাহলে আমি দেখতে পাচ্ছি 53% ক্ষতি হয়েছে হলো বেসরকারি খাতে এবং 47% হয়েছে হলো সরকারি খাতের যে সমস্ত ক্ষতি। 53% বলতে দাঁড়ায় $636 মিলিয়ন এবং সরকারি খাতের যদি বলি তাহলে $524 মিলিয়ন। সংবাদ সম্মেলনে বলা হয়, শুরু থেকেই এবারের বন্যার কারণ নিয়ে বিক্ষিপ্ত তথ্য পাওয়া গেছে। এজন্য সরকারকে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের পরামর্শ দেন গবেষকরা। এরকম ধরনের সিস্টেম আমাদেরকে চিন্তা করতে হবে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। চলমান উন্নয়নের দর্শন থেকে বের হতে না পারলে জলবায়ু পরিবর্তনের হাত থেকে বাঁচা যাবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। মানুষের জন্য ফাউন্ডেশন এবং ইউএন ওমেন পরিচালিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। পরিবেশ ও বন উপদেষ্টা বলেন, এবারের বন্যার জন্য অতিবৃষ্টির পাশাপাশি উজানের দেশগুলোর সাথে অভিন্ন জলরাশির বিষয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সমঝোতা না থাকাও দায়ী। তিনি জানান, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলো তাদের প্রতিশ্রুত তহবিল না দেয়ায় বাংলাদেশের মতো দেশগুলোর পক্ষে এই পরিবর্তন মোকাবেলা কঠিন। উজানের দেশগুলো পূর্বাভাস ছাড়াই পানি প্রবাহ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার সমালোচনা করেন তিনি। নির্মাণের পর থেকে দেশের ভেতরের বাঁধগুলো আর মেরামত না করায় বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। একটা হচ্ছে অতিবৃষ্টি, আরেকটা হচ্ছে উজান থেকে পানিটা ছেড়ে দেওয়া এবং আমাদেরকে আগে থেকে সতর্কতা না দিয়ে ছেড়ে দেওয়ার কারণেও এটা প্রকোপটা বাড়ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে আবহাওয়ায় একটা বড় ধরনের পরিবর্তন চলে এসছে, যার জন্য এবার যেটাই হচ্ছে, গরমই বলেন বন্যাই বলেন, বলা হচ্ছে যে এইরকম আমরা আগে আর কখনো দেখিনি। কাজে আমরা জলবায়ু পরিবর্তনকে যেমন দোষ দিই, আমরা একই সাথে
অভিন্ন জলরাশির পানি ব্যবস্থাপনায় সমঝোতা না থাকাকেও একটা কারণ হিসেবে চিহ্নিত করি। আরেকটা কারণ হচ্ছে যে আমাদের অনেকগুলো বাঁধ আছে, সেই বাঁধগুলো অনেক বছর যাবত, অনেক যুগ যাবত বানানোর পরে আর মেরামত করা হয় না, রিপেয়ার করা হয় না। অনেক স্থাপনা আছে, যেমন অনেক গেট, যেগুলো অনেক বছর খোলাই হয়নি। নিজস্ব ভূমিতে কিছু কিছু অবকাঠামোর ব্যবস্থাপনা না থাকাটাকেও আমরা দায়ী মনে করি। ৩৫০ কোটি টাকা খরচেও জলাবদ্ধতা নিরসনে সামান্যতম সফলতা দেখাতে পারেনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কি মাত্রার বৃষ্টিতে সড়ক রূপ নেবে নদীতে, সেই অভিজ্ঞতাও নেই সংস্থাটির। তবুও গত 4 বছরে 109টি জায়গায় জলাবদ্ধতা নিরসনের নামে কোটি কোটি টাকা ব্যয় করেছেন গণঅভ্যুত্থানের তোড়ে পালিয়ে যাওয়া মেয়র তাপস। সুফল না আসার পেছনে রাজুক, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড সহ নিজেদের দায়িত্বহীনতার কথাই স্বীকার করেছেন ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা। বিস্তারিত ফরুক বাবুর রিপোর্টে। জলাবদ্ধতা নিয়ে গলাবাজি আর জনগণের অর্থ লোপাটের প্রকল্প নামমাত্র বাস্তবায়ন করে পালিয়ে গেছেন ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলুর তাপস। জলাবদ্ধতা কাটানোর নামে যিনি শুনিয়েছেন নানা গল্প। বিচ্ছিন্ন কয়েকটি জায়গা ছাড়া তেমন কোনো জায়গায় দীর্ঘক্ষণ জলাবদ্ধতা থাকে না। কোথাও পানি জমে থাকলে দ্রুত যেন সেটা নিষ্কাশন করা যায়। আমাদের লক্ষ্য 15 থেকে 30 মিনিটের মধ্যেই যাতে করে সেখান থেকে পানি নিষ্কাশন হয়। এভাবে আমরা ব্যাপক কর্মযজ্ঞ এবং কার্যক্রম চালিয়ে যাচ্ছি। জনদুর্ভোগ দূর না হলেও দলীয় লোকদের সাথে নিয়ে 350 কোটির প্রকল্পের নামে হরিলুট করেছেন শেখ তাপস। ঢাকা ওয়াসার কাছ থেকে 3 বছর আগে খাল ও নালার দায়িত্ব বুঝে নেয় 2 সিটি কর্পোরেশন, কিন্তু বুঝে নেয়নি ওয়াসার যন্ত্রপাতি ও জনবল। সরকারের কাছে জনবল নিয়োগের চাহিদা দিলেও মেলেনি নিয়োগের অনুমতি, যার পরিণতি ভারী বৃষ্টিতেই ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন এলাকার সড়ক দুদিনেও ডুবে থাকছে। বৃষ্টির পানি সরাতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 3টি প্রক্রিয়ায় কাজ করছে। যেখানে পানি জমছে সেখানেই নতুন নর্দমা তৈরি, প্রতি বছর বিদ্যমান নর্দমা পরিষ্কার করা এবং খাল থেকে বর্জ্য অপসারণ। ঢাকা দক্ষিণ সিটিতে জলাবদ্ধতার অন্যতম কারণ খাল পুরোপুরি সচল না হওয়া। 15টি খালের 11টি থেকে বর্জ্য ও পলি সরানো হলেও প্রধান 4টি খাল শ্যামপুর, মান্ডা, কালুনগর ও জিরানি পরিষ্কার করা 3 বছর বন্ধ। 2022 সালে প্রধান 4 খাল পুনরুদ্ধার ও নান্দনিক পরিবেশ তৈরিতে প্রায় 900 কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়, কিন্তু অদৃশ্য কারণে 2 বছরেও পুরোদমে কাজ শুরু হয়নি। শুধু নর্দমা বানিয়ে 350 কোটি টাকা খরচ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তবুও জলাবদ্ধতা ইস্যুতে অন্যের কাঁধে দায় চাপাতে মরিয়া সংস্থাটি। এই শহরের যে ক্যাপাসিটি আছে, সোজা কথা, সেই ক্যাপাসিটিও কিন্তু আমার যে ইউটিলিটি সার্ভিসগুলা কিংবা এখানে সকলের সম্মিলিত সহযোগিতার বিষয়গুলো আছে, পারস্পরিক সহযোগিতা, সবাই মিলে সেই সহযোগিতাগুলা করা প্রয়োজন। নাগরিকদের যেমন আছে, অন্যান্য বিভাগের আছে, রাজুকের আছে, আমাদের পাম্পগুলো আছে, কিছুক্ষণ পর পরে আমাকে ট্রিপ করছে, বন্ধ হয়ে যাচ্ছে, পলিথিনের জন্য আমাকে বন্ধ হয়ে, পরে আমি পানিটা নিষ্কাশন করতে পারতেছি না। যেখানে সেখানে আমরা ময়লা আবর্জনা ফেলছি। আবার অনেক ক্ষেত্রে হয়তো আমার লোকরা হয়তো বা ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্নগুলো ঠিকমতো করছে না। নগর পরিকল্পনাবিদরা বলছেন অর্থ লোপাটের জন্য প্রকৌশলগত সমাধানে নজর বেশি ঢাকা দক্ষিণ সিটির। পরিকল্পনা ও ব্যবস্থাপনায় তাদের নজর কম। পুরো যে পানি যাওয়ার যে নেটওয়ার্কটা, সেই নেটওয়ার্কটাকে যদি আমরা রিএস্টাবলিশ না করতে পারি, তখন কিন্তু বিচ্ছিন্ন খালের 1 কিলোমিটারের কোনো সংস্কার কাজ, পুনরুদ্ধার কাজ, সেটা আমাদের তেমন কোনো ফল বয়ে আনে না। পরিকল্পনা এবং আমাদের যেই সার্বিক যে নগরের সুশাসন, সেই জিনিসগুলোর সাথে যদি আমরা পূর্ত কাজে সমন্বয় তৈরি করি, তখনই এই জলাবদ্ধতাটা কমতে পারে। বিচ্ছিন্ন প্রকল্প আগেও ফল দেয়নি যখন ওয়াসার কাছে খালের দায়িত্ব ছিল। এখনও কর্পোরেশন যদি বিচ্ছিন্ন কিছু প্রকল্প নিয়ে জলাবদ্ধতা দূর করবে সে ধরনের ধারণা করে, সেটাও আলটিমেটলি আমাদের জলাবদ্ধতা তেমন কোনো বড় সুফল বয়ে আনবে না। শহরের ভেতরে পরিকল্পিত ড্রেনেজ নেটওয়ার্ক তৈরি না করলে জলাবদ্ধতা নিরসনের পথ দেখছে না নগর পরিকল্পনাবিদরা। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। বেসরকারি টিভি চ্যানেল বাংলা ভিশনের পরিচালক প্রয়াত আশরাফ উদ্দিন আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। সকালে আজিবপুর কবরস্থানে দাফন করা হয়। আশরাফ উদ্দিন আহমেদের মৃত্যুতে বাংলা ভিশন পরিবার গভীরভাবে শোকাহত। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর।
তিনি স্ত্রী, পুত্র, কন্যা, আত্মীয় স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি ছিলেন একজন সফল হিসাববিদ। বর্ণাঢ্য জীবনে বাংলাভিশন ছাড়াও দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন তিনি। শনিবার রাত 10:15টায় পূর্ব রাজাবাজার জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সকাল 10টায় রাজধানীর রকুনপুরে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হয় বাংলাভিশনের পরিচালক আশরাফ উদ্দিন আহমেদকে। দাফনের সময় তার দুই ছেলে, আত্মীয় পরিজন ছাড়াও বাংলাভিশনের চেয়ারম্যান আব্দুল হক ও ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন উপস্থিত ছিলেন। বাংলাভিশন টিভি চ্যানেলের প্রতি মরহুমের অবদান শ্রদ্ধা ভরে স্মরণ করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। ওনার সাথে আমার দীর্ঘ দিনের একসাথে কাজ করার স্মৃতি রয়েছে। উনি অত্যন্ত একজন নিষ্ঠাবান ব্যক্তি ছিলেন এবং সৎ ব্যক্তি ছিলেন, এবং বাংলাভিশন এই চ্যানেলটির উপরে আপনারা জানেন ফ্যাসিবাদী সরকারের বহু নির্যাতন, নিপীড়ন এবং বহু রকমের অদৃশ্য চাপ বিভিন্ন সময় এসেছে। সেই সময়গুলোতেও অন্যান্য যারা পরিচালক ছিলেন তাদের সাথে মিলে উনি এই জিনিসটাকে রক্ষা করেছেন, একটি মিডিয়াকে বাঁচিয়ে রেখেছেন যারা মানুষের কথা বলতে পারে, দেশের কথা বলতে পারে। এবং অনেক সময় দেখা গিয়েছে, আমরা শুনেছি এই কাজ করতে গিয়ে তিনি অসুস্থ পর্যন্ত হয়ে গিয়েছেন সরকারের চাপে। তো যাই হোক, সেটা একটা ইতিহাস। আজকে আমরা অত্যন্ত দুঃখিত, মর্মাহত, ব্যথিত যে ওনাকে যখন এই স্বৈরাচার পতনের পর যখন আমরা সকলে মিলে বাংলাভিশন পরিবার এই চ্যানেলটিকে আবার একটা নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ এসেছিল, ঠিক সেই সময় তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। মহান আল্লাহ তাআলা ওনাকে বেহেশত নসিব করুন এবং ওনার পরিবার পরিজনকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আমরা ওনার স্মৃতিকে আজীবন স্মরণ রাখবো বাংলাভিশন পরিবার। পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন বলেছেন, গণমুখী জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে 150 বছরের পুরনো পুলিশ আইন সংস্কারে সুনির্দিষ্ট সুপারিশ করা হবে। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। সফররাজ হোসেন বলেন, পুলিশকে জনগণের আস্থায় ফিরিয়ে আনতে হবে। তিনি জানান, সুশীল সমাজ, পুলিশের সাবেক কর্মকর্তা, গণমাধ্যম কর্মী সহ অংশীজনদের সাথে আলোচনা করা হবে। প্রয়োজনে ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের মতামত চাওয়া হবে। তিনি বলেন, বেঁধে দেওয়ার সময় 3 মাসের মধ্যে সব পর্যায়ের মানুষের মতামত নিয়েই চূড়ান্ত সুপারিশ দেওয়া হবে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কমিশনকে কারিগরি সহায়তা দেওয়া হবে। 3 মাস পর সুপারিশ পেলে শুরু হবে পুলিশ বাহিনী পুনর্গঠন ও সংস্কারের কাজ। এর আগে গত 3 অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পুলিশ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটির গেজেট প্রকাশ করা হয়। সংস্কার করা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। আমরা শুধু সুপারিশ করি যে এই ধারাগুলো আমরা চেঞ্জ করা দরকার। কিছু কিছু ধারা আমরা দেখেছি যেগুলো আমাদের হয়তো দেড়শো বললাম 1861 সালের আইন মানে 150 বছর হয়ে গেছে, সেখানে এটা আধুনিকরণ করা উচিত। আমরা কিছু কিছু ধারা বলে দেবো যে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সমস্যা হচ্ছে এবং আমরা মনে হয় পরিবর্তন করা দরকার। যে কোনো ধরনের সহায়তা চাই ওই সহায়তাই দিব। এখন এই ভাই যেটা চাবে ওইটা দিব। এখন কি সহায়তা চায় আমি তো জানি না এখনো, উনি যেটা চাবে তাইটা দিব। সংস্কার ছাড়া মানুষ নির্বাচন নিতে পারবে কিনা সে প্রশ্ন তুলেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। রোববার সচিবালয়ে দুটি মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা কথা জানান। নির্বাচনের রোডম্যাপ ও সরকারের পরিকল্পনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, এ বিষয়ে ক্যাবিনেটে এখনো কোনো আলোচনা হয়নি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা নিয়ে ধারাবাহিক মিটিং চলছে। এই ভাবনা এখনো আলোচনার মধ্যে আছে। তিনি বলেন, মাত্র 2 মাস সময় গেল, অপেক্ষা করলে এসব প্রশ্নের জবাব পাওয়া যাবে। এ সময় উপদেষ্টা আরও জানান, ছাত্র জনতার অভ্যুত্থানে এ পর্যন্ত 105 জন শিশুর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। জানান, এই সংখ্যা আরও বাড়তে পারে। তিনি বলেন, 1,20,00,000 সুবিধাভোগীর মধ্যে তালিকা প্রণয়নের ক্ষেত্রে 43% ত্রুটিপূর্ণ রয়েছে বলে ইউনিসেফের পর্যবেক্ষণে জানানো হয়। এসব বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে। এছাড়া জুলাই ফাউন্ডেশনকে সারা দেশে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ আমানুল্লাহ আমান বলেছেন, বিএনপিতে চাঁদাবাজদের এখন কোনো জায়গা নেই। কেরানীগঞ্জের রোহিতপুর বোর্ডিং এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি কথা বলেন। তিনি জানান, কেরানীগঞ্জের হযরতপুর, কলাতিয়া ও রোহিতপুর বাজারের খাজনা মওকুফ করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে এই খাজনা সরকারকে পরিশোধ করা হবে। কেউ চাঁদা চাইলে তাকে পুলিশে দেবেন। এসবের রাস্তার পাশে গ্যাস সিলিন্ডার রাখা যাবে না বলে জানান বিএনপির নেতা। বলেন,
অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দিতে জেলা প্রশাসক এবং কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনকে অনুরোধ করা হবে। কেরানীগঞ্জ উপজেলা মডেল থানা শাখা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সিনিয়র সহ সভাপতি শামীম আহসান সহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যথাসময়ে দেশে ফিরবেন। রবিবার সুপ্রিম কোর্ট বার ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার কায়সার কামাল এই তথ্য জানিয়েছেন। বলেন, তারেক রহমান আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল, তাই তার বিরুদ্ধে করা সব মামলা আইনিভাবেই মোকাবেলা করা হবে। আইন, আদালত, সংবিধানের প্রতি জনাব তারেক রহমান সাহেব সর্বোচ্চ শ্রদ্ধাশীল। তিনি জানেন তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে প্রত্যেকটা মামলায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীনভাবে রায় দেওয়া হয়েছে। তারপরেও তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনি প্রক্রিয়া, আমাদের সিআরপিসি আইন আদালতের প্রক্রিয়ার মাধ্যমে সেই মামলাগুলোকে আমরা মোকাবেলা করি। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি ওনার স্বীয় সিদ্ধান্ত মোতাবেক দেশে আসার জন্য ওনার অবস্থান থেকে উনি সিদ্ধান্ত নেবেন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কাজ শুরু করেছে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কর্মসূচি গ্রহণ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। রবিবার মহানগরীর অন্তর্গত সকল এলাকায় মাইকিং, লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার রফিকুল আলম। নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য খান রবিউল আলম সহ মহানগর নেতারা এ সময় উপস্থিত ছিলেন। ছাত্র জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় ঢালাও মামলায় শঙ্কিত আশুলিয়ার স্থানীয়রা। যাচাই বাছাই ছাড়া মামলা করায় আসামির তালিকায় নাম উঠে গেছে স্থানীয় বিএনপির হেভিওয়েট নেতাদেরও। এতে ব্যাপক চাঞ্চল্য ও নানান সমালোচনা এলাকা জুড়ে। আশুলিয়া প্রতিনিধি শেফালী মিতুর রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনে জুলাই আগস্ট তুলনামূলক বেশি উত্তাল ছিল আশুলিয়া। এতে হতাহত হন অনেকে। আন্দোলনে হতাহতের ঘটনায় মামলা হচ্ছে অহরহ। একাধিক হত্যা মামলায় আসামি করা হয়েছে বিএনপি নেতাদেরও। ষড়যন্ত্রমূলকভাবে এসব মামলা করা হচ্ছে বলে দাবি তাদের। মামলা প্রত্যাহার এবং হয়রানি বন্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান বিএনপি নেতাদের। আমি বিগত এই বিএনপির আমলে এই 16 বছরে 36টা মামলার আসামি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এই যে জুলাই মাসে যে মামলা হয়েছে সেখানেও আশুলিয়া এবং সাভার মিলা 5টা মামলার আসামি। এখন আবার আমি এই সরকারের আমলে আইসা 2টা মামলার আসামি। বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়েও আসামি হয়েছেন কেউ কেউ। রাজনীতির সাথে যুক্ত না হয়েও রেহাই মেলেনি কারো কারো। এ নিয়ে দুশ্চিন্তায় তারা। ঢালাও মামলায় বিব্রত নিহতের স্বজন সহ এলাকাবাসী। উত্তাসে অনেক নাম দিয়ে দিছে। আমরা খবরে দেখে তখন আমার বড় ছেলেকে আমি বলছি, বাবা দেখো এটা করছে। আসে ওটা করে আবার আমরা নতুন করে মামলা দিয়ে আসলাম। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় ছিলাম উত্তরাতে আজমপুরে, কিন্তু আমার নামে সেই ঘটনায় একই দিনের অবস্থায় মামলা হয়েছে আশুলিয়া থানায়। এটা অত্যন্ত দুঃখজনক। একে একে 2টা মামলা আমার নামে হয়েছে। আমি আর তীব্র প্রতিবাদ জানাই। আমার ফ্যামিলি খুব দুশ্চিন্তায় আছে। আমি তো কোনো রাজনীতি করি না, রাজনীতির সমর্থন চাই না। আমার নামে কেন কেস হলো? 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর প্রথম দিকে ঢালাও মামলা হওয়ার কথা স্বীকার করে পুলিশ বলছে এখন আর তা হচ্ছে না। মামলাগুলো বিজ্ঞ আদালতে মামলা করেছেন। আমার থানায় মামলা নেওয়ার জন্য বলছেন, যে ওসিকে নির্দেশ দিয়েছেন মামলা এফআইআর হিসেবে নেওয়ার জন্য। তবে এফআইআর হিসেবে বাদী যেহেতু মামলা দিয়েছেন, ওই মামলা তো আমরা কিছু করতে পারবো না। তো তদন্ত করে যাতে নির্দোষী মানুষ হয়রানি না হয় সেই ব্যবস্থা করবে। দোষীদের শাস্তি নিশ্চিত করা এবং নিরপরাধীদের হয়রানি বন্ধে তদন্ত করে মামলা নেওয়ার দাবি এলাকাবাসীর। শেফালী মিতু, বাংলা ভিশন, আশুলিয়া। আগামীকাল সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করবে বাফুফে নির্বাচন কমিশন, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাউদ্দিন আহমেদ। আগামী 26 অক্টোবর হবে বাফুফের নির্বাচন। 133 জন ভোটার সংখ্যা চূড়ান্ত করা হয়েছে। গঠন করা হয়েছে 3 সদস্যের নির্বাচন কমিশন। মেজবাউদ্দিন আহমেদের নেতৃত্বে কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় বাফুফে ভবনে। 21টি পদে হবে বাফুফের নির্বাহী কমিটির নির্বাচন। নির্বাচনী রূপরেখা ও কার্যক্রমের জন্য আনুষ্ঠানিক প্রস্তুতি নিয়ে কাজ করছে কমিশন। প্রার্থীদের মনোনয়ন
মনোনয়নপত্র সংগ্রহ, জমা, প্রত্যাহারের তারিখ ও সময় চূড়ান্ত করেছেন নির্বাচন কমিশনাররা। 2020 সালের নির্বাচনে সভাপতি সহ সভাপতি পদে মনোনয়ন ফর্মের মূল্য এবারও থাকছে অপরিবর্তিত। এবার সুষ্ঠু নির্বাচন আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার। বাফুফের আগের নির্বাচনগুলোতে সভাপতি কাজী সালাউদ্দিন প্রভাব খাটিয়েছিলেন বলেন তিনি। আমাদের যে বিধিমালা আছে সেটা একটু যাচাই করা, আমাদের যে বাফুফে সংবিধান আছে সেটা যাচাই করা, সেগুলো করে আমরা আমাদের কাজ মনোনয়ন কি বলে শিডিউল ঘোষণার আগ পর্যন্ত আমরা তৈরি করে রেখেছি। যা নিয়েছি তা আমরা আগামীকাল 11:30টায় চূড়ান্তভাবে আপনাদের সামনে ঘোষণা করব। দেখেছেন যে আমরা সবার সামনে দুই পক্ষের বা তিন পক্ষের বা চার পক্ষের প্রতিনিধি আমার সামনে থাকে, ব্যালট পেপার সবার সামনে খোলা হয়, সেটা আমরা অ্যানাউন্স করি এই ব্যালটের ভোট কে কে পেল একটা একটা দেখে যখন ভোটের রেজাল্ট বলা হয় তখন যারা প্রশ্ন তৈরি তারা ডোনাল্ড ট্রাম্পের মতো, এ আর কি বলবো, তারা ডোনাল্ড ট্রাম্পের মতো বলতেছে। প্রভাব বিস্তার করেছেন বাইরে, নট ইন দি ইলেকশন হল। এটা হলো ক্যান্ডিডেট হওয়ার ক্ষেত্রে, যেমন 2008 সালে 2012 সালে যখন নির্বাচন হয়, রহিম সাহেব উনি প্রার্থী হয়েছিলেন, উনি নিজে বাধ্য হয়েছে আবেদন করতে আমার কাছে, যে আমি প্রত্যাহার করলাম। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আর একবার জানিয়ে। শারদীয় দুর্গা উৎসবে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ব্যাপক আয়োজনে মণ্ডপে মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি। চুরির মহাসাগরে দেশ, মন্তব্য উপদেষ্টা শাখাওয়াতের। শেখ হাসিনার লুটেরা জুলুমবাজ দোসররা কেন স্বাধীনভাবে ঘুরছে, প্রশ্ন মাহমুদুর রহমানের। ওবায়দুল কাদের, নানক, ডিবি হারুনদের ধরার চেষ্টা চলছে। 5 আগস্টের পর র্যাবের একজনও পালাননি, দাবি সংবাদ সম্মেলনে। রাজনীতির ঊর্ধ্বে থেকে সেনাবাহিনীতে সৎ যোগ্যদের পদোন্নতির নির্দেশ ডক্টর ইউনূসের। সেনা সদর নির্বাচনী পর্ষদের আনুষ্ঠানিক উদ্বোধন। শেরপুর, ময়মনসিংহে বন্যা পরিস্থিতি ভয়াবহ, নারী শিশুসহ 5 জনের মৃত্যু। পূর্বাঞ্চলে ক্ষয়ক্ষতি 14,421 কোটি টাকা, তথ্য সিপিডির। এই ছিল এখনকার মতো, পরের সংবাদটা 10:30টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ 20। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। ধন্যবাদ।